আবার সেই ট্রলি যেটা কুমারটুলিতে আমরা দেখেছিলাম, কুমারটুলিতে ধরা পড়েছিল, সেই কুমারটুলিতে দুই মহিলা বলেছিল ওর মধ্যে ল্যাব আছে, ল্যাব। আর এখানে কুমারটুলিতে, এখানে এই কুমারটুলির পর এবার ঘোলা মহিষপোতায় চালকের তৎপরতায় ধরা পড়ল এই ট্রলিতে দেহ। রাত্রিবেলা একেবারে অন্ধকার এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে, সেখানে চালকের তৎপরতায় কিভাবে ধরা পড়ল, চালক কি বলছেন সেই সময় দেখুন। যখন এই লাগেজটা উঠায় তখন লাগেজটা ভারী, ওরা দুজনে তুলছে। আমি বলছি ভাই লাগেজে কি আছে? বললো কুর্তি। কুর্তি এত ভারী হয় না তো, ড্রপ লোকেশন এখানে। আমি বলছি কুর্তি নিয়ে এখানে কি করবে তুমি এই রাত্রেবেলা? বলে এখানে কোথাও আশেপাশে ফ্যাক্টরি আছে, বন্ধু থাকে, সেখানে যাচ্ছি। দুজনে আমার নামালো, ভাড়াটা ক্লিয়ার করলো। তখন আমি বলছি কি আছে আমাকে একটু খুলে দেখাও তো, এত ভারী। দেখাতে রাজি না। এ বলছে তোমার কিছু লাগলে পয়সা নিয়ে তুমি চলে যাও। পয়সা দিতে চাইছে কেন, কি আছে এর ভিতরে? পুলিশ সিম্পল আমি দেখতে পেয়েছি, রাস্তার মাঝখানে গিয়ে আটকালাম, এদিকে দৌড় মারছে। আমি দৌড় মেরে গিয়ে ওকে পাজা করে ধরে, আমার ফোনও ভেঙে গেছে ওকে পাজা করে ধরতে। যখন স্যারেরা আসলো তখন স্যার এসে একটা চেন খুললো, খুলেই এই দেখে বডি পড়ে। রাজস্থানী ব্যবসায়ীর দেহ, ট্রলি ব্যাগে, ট্রলি সুটকেসে দেহ। এবং চালক কতটা তৎপর ছিলেন, কি তিনি কি কুমারটুলির ওই ঘটনা দেখে সচেতন হয়েছিলেন? তিনি বলছেন যে ওখানে ওই ট্রলি সুটকেসে দাবি করা হয়েছিল সেখানে অন্য কিছু রয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, এই যে দুজন পালিয়ে যাচ্ছিল তার মধ্যে একজনকে ধরলেন চালক, অন্যজন তিনি কে এবং কোথায় এখন? দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা এলাকায়, এই এলাকায় যখন একদম গিরিশ পার্ক থেকে নাগের বাজার এবং নাগের বাজার থেকে এই যে জায়গা অর্থাৎ মহিষপোতা এলাকায় যখন এই গাড়ি আসে, ক্যাব আসে, তখন কিন্তু 10 মিনিট এই ক্যাব সেই অন্ধকার জায়গাতে খেবলি বিলের পাশে সেখানে কিন্তু অপেক্ষা করে। তখন চালক, যে ক্যাব চালক যে আছে, সেই ক্যাব চালক কিন্তু তাদেরকে বলে যে 10 মিনিট হয়ে গিয়েছে, আপনারা গাড়ি থেকে নেমে যান, আমার অন্য ভাড়া আছে। যেহেতু ওরা বাংলা বোঝেন না, সেখানে হিন্দিতে ক্যাব চালক কথা বলেন এবং তারপরে এই কথা বলার পর তখন কিন্তু তাদের সাথে তর্কাতর্কি এবং বচসায় জড়িয়ে পড়েন এই দুই অভিযুক্ত। এবং তারপরে কিন্তু সেইখান থেকে ঘোলা থানার যে টহলরত ভ্যান সেখান থেকে যাচ্ছিল, সেই বচসা তর্কাতর্কি দেখে সেই জায়গা থেকে পুলিশ যে টহলরত ভ্যান সেখানে দাঁড়িয়ে পড়ে এবং সেই জায়গা থেকে পুলিশ আধিকারিকরা সেখানে নেমে কিন্তু সেই জায়গাতে যখন তাদেরকে জেরা করতে যায় তখনই কিন্তু কৃষ্ণপাল সিং যে আছে সেখান থেকে পালিয়ে চলে যায়। পাশাপাশি তোকে জানিয়ে রাখি, তারপরে এই যে করণ সিংকে কিন্তু চালক এবং পুলিশের আধিকারিক তারা কিন্তু ধরে ফেলে। ধরে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জেরা করা হয়, তখন সে জেরার মুখে সে স্বীকার করে যে তাদের যে গাড়ি সেই ক্যাবের ডিক্কিতে একটি ট্রলি ব্যাগ আছে। একদম করণ সিং কি বলেছিল সেই সময় করণ সিং কি বলেছিল দেখুন। जो आदमी साथ में आया था वो भाग गया ना, मेरा तो कोई रिलेशन लगता नहीं, दोस्त है ऐसा। वो तो कॉलेज ने सर को नंबर दिया ना कॉल लगाने के लिए, वो मेरा पार्सल है, कोई पार्सल लेके जाने का, तुम आया सर, ये मेरा बैग नहीं है, मेरा बैग अंदर है। नहीं सर मेरे को कोई पता नहीं है, जो मेरा बैग है मेरा आईडी प्रूफ है उसमें बस। अभी ये तो इधर खोला तब मेरे को पता फिर सडन से मैं उधर से लेके आया, मेरे को बोला गाड़ी में रखो, गाड़ी में रख दिया सब कुछ। फैक्ट्री का बताया कि फैक्ट्री उधर मेरा दोस्त रहता, उसके पास कोई पार्सल आया वो लेके जाने का बस। প্রথমে অস্বীকার, তারপরে স্বীকার করেছিল। আমি সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, রুট কি ছিল এদের? কল্যাণী এক্সপ্রেসওয়েতে এলো কিভাবে গিরিশ পার্ক থেকে? দেখো অয়নদা, এই যে তিনজন অর্থাৎ যে মৃত এবং যে দুই অভিযুক্ত, এরা তিনজনই কিন্তু রাজস্থানের বাসিন্দা। এবং এই যে রাজস্থান থেকে এদের যখন ব্যবসায় মন্দা চলছিল তখন তারা রাজস্থান থেকে চলে আসে কলকাতাতে। এবং এই যে দুই অভিযুক্ত অর্থাৎ এই দুই অভিযুক্তের কাছ থেকে কিন্তু চুড়িদারের পিসের যে অর্ডার সেটা কিন্তু দিয়েছিল এই মৃত ব্যক্তি। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা 8 লক্ষ টাকা পেত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে গত বেশ কয়েকদিন আগে এদের সাথে তর্কাতর্কি হয়, বচসা হয়। তারপরে গতকাল ডিকিতে থাকা ট্রলি ব্যাগে মেলে দেহ, তুমি বলছো বচসা, তারপর থেকে এই ধরনের ঘটনা। আজকে যা দেখা যাচ্ছে, নিহতের মুখ, হাত, পা সেলো টেপে মোড়া ছিল। কিভাবে খুন?
দেখো আনন্দা, প্রথমে তাকে কফির সাথে বিষ মিশিয়ে অচেতন করে রাখা হয়, তারপরে কিন্তু তার শ্বাসরোধ করা হয় এবং তারপরে তার গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়। তারপরে যখন তার মৃত্যু হয় তখন তার সারা মুখ সেলোটেপ দিয়ে মুড়ে ফেলা হয়, যাতে মুখের যে রক্ত, অর্থাৎ যে রক্ত যাতে টলি ব্যাগের মধ্যে না লেগে যায়, সেইভাবে কিন্তু গোটা মুখটা সেলোটেপ দিয়ে মুড়ে দেওয়া হয় এবং সেই দুটো হাত কিন্তু সেলোটেপ দিয়ে পুরো আটকে দেওয়া হয়। তারপরে বস্তার মধ্যে ঢুকিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে টলি ব্যাগে ঢুকিয়ে সেখান থেকে প্রায় ৮ লক্ষ টাকা পাওনা ছিল, কিন্তু সেই ৮ লক্ষ টাকার জন্য বচসা হয়েছে। তারপরে এই খুন, যে বাড়িতে থাকতো এই দুজন, কৃষ্ণপাল সিং এবং করণ সিং, এখনো পর্যন্ত জানা যাচ্ছে গিরিশ পার্কে যে বাড়িতে থাকতো সেই বাড়িতে নাকি কৃষ্ণপাল এবং করণ সিং নামে কাউকে ভাড়া দেওয়া হয়নি। সেই মালিক, সেই বাড়ির মালিক, তিনি কি বলছেন দেখুন। আপনার এখানে ওই কৃষ্ণপাল আর করণ পাল কি ভাড়া থাকতেন? করণ পাল সিং না, ওরা আমার কাছে থাকতো না। উনি রমেশ প্রজাপতি আছে না, হ্যাঁ, ওর কাছে ওর লোক ছিল। রমেশ প্রজাপতি কোথাকার বাসিন্দা? ও রাজস্থানে আছে। আচ্ছা, কতদিন আগে আপনার কাছে ভাড়া নিয়েছিল? আমার 9-10 মাস হয়ে গেছে। এগ্রিমেন্ট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। কার নামে এগ্রিমেন্ট ছিল? রমেশ প্রজাপতি ভাড়া দিয়েছিলেন রমেশ প্রজাপতিকে, এগ্রিমেন্ট করেছিলেন রমেশ প্রজাপতিকে। তারপরে করণ সিং, কৃষ্ণপাল সিং, তাদের সঙ্গে রমেশ প্রজাপতির কি সম্পর্ক, কিছু জানা যাচ্ছে কিনা সুদীপ্ত? দেখো আনন্দা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্কের একেবারে 165 নম্বর মুক্তাবাবুর যে স্ট্রিট সেখানে, এবং সেখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই যে ঘর, অর্থাৎ এই যে বহুতল, সেই বহুতলের যে ফ্ল্যাটে এই ধরনের ঘটনাটা ঘটেছে সেই ফ্ল্যাট কিন্তু আদৌ তাদের ছিল না। অর্থাৎ কৃষ্ণপাল এবং করণ সিং তাদের কিন্তু এই ফ্ল্যাট ছিল না, অর্থাৎ তাদেরকে ভাড়া কিন্তু দেয়নি অনিল জয়সওয়াল, যিনি এই বহুতলের মালিক। কে তাহলে ভাড়া দিল? রমেশ কুমার প্রজাপতি নামে একজন ব্যক্তি, যাকে অনিল জয়সওয়াল ভাড়া দিয়েছিল এই ফ্ল্যাট, এবং সেই রমেশ প্রজাপতি কিন্তু এই দুজনকে ভাড়া দিয়েছিল। তারা এখানে কাপড়ের ব্যবসা করত। কাজেই রমেশ প্রজাপতি কিন্তু রাজস্থানের বাসিন্দা, এবং এই যে দুজন অর্থাৎ কৃষ্ণপাল এবং অন্যদিকে করণ, এরাও কিন্তু রাজস্থানের বাসিন্দা। কাজেই এদের সঙ্গে রমেশ প্রজাপতির কি যোগ রয়েছে সেটাও কিন্তু বুঝে নিতে চাইছে পুলিশ, এবং তারও কিন্তু তদন্ত চলছে। আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি এই রমেশ কুমার প্রজাপতির সঙ্গে, কিন্তু তিনি এখনো পর্যন্ত ফোন তোলেননি। আমরা এই ঘরের মালিকের সঙ্গে, অর্থাৎ বহুতলের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, অনিল জয়সওয়াল। তিনি কিন্তু একেবারে সরাসরি বলে দিয়েছেন যে আমি করণকে চিনি না, আমি কৃষ্ণপালকে চিনি না। কাজেই কৃষ্ণপাল এবং করণকে কেন ভাড়া দেওয়া হলো এই রমেশ প্রজাপতি, এরকম কোন হিস্ট্রি আছে যে এখানে ঝগড়াঝাটি হতো এই তিনজনের সাথে, এর আগেও আক্রোশ মানে ঝামেলা হয়েছে, এরকম কোন হিস্ট্রির কথা তিনি জানেন? দেখো, এরকম কোনো ঘটনার কথা তিনি জানেন না। তবে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা যেমনটা বলছেন যে এই যে দুজনের কথা উঠে এসেছে এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ কৃষ্ণপাল এবং করণকে, তারা কিন্তু কখনোই কোনো রকম বচসা এই ঘরে করেননি, কিন্তু তারা খুব জোরে গান বাজনা চালাতেন মাঝে মাঝে, এবং তারা বেশ দেরি করে আসতেন। এবং যেটা তারা বলছেন যে গতকাল তাদেরকে তারা দেখেছেন যে একটি ক্যারি প্যাকেটে করে সে কিছু একটা ফেলতে গিয়েছিল, এমন কিছু দেখা গিয়েছে। প্লাস্টিক হাতে দেখেছে, প্লাস্টিক হাতে দেখেছেন বলছেন প্রতিবেশীরা বলছেন প্লাস্টিক হাতে দেখেছেন। আর এই যে ট্রলি, এই ট্রলি আবার মনে করিয়ে দিল কুমারটুলির কথা। সেটাও নীল ট্রলি ছিল, যেটা কুমারটুলিতে দেখা গিয়েছিল, সেটাও নীল ট্রলি ছিল। মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুন করে তার দেহ গঙ্গায় ভাসানোর চক্রান্ত ছিল, পরিকল্পনা ছিল। আর এখানে ঠিক উল্টো দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে দেখা গেল নীল ট্রলি, আর এই ট্রলিতেই রাজস্থানের ব্যবসায়ীর দেহ। অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা কি বলছেন দেখুন। দক্ষিণ ভারতীয় সিনেমায় ওই ট্রলি ব্যাগে করে মৃতদেহ ডিস্ট্রয় করা হতো, সেটা দেখাবার পরে খুব সারা ভারতবর্ষে খুব আলোড়ন সৃষ্টি হয়। তারপরে সিনেমাটাকে ব্যান করে দেওয়া হয়। 1 বছর আগে বাংলাদেশের একজন এমপি, তাকে কলকাতার কোনো হোটেলে খুন করা হয়, সেখানেও ট্রলি ব্যাগ ইউজ করা হয়েছিল। মানে এটার জন্য একটা খুব ইজি ওয়ে। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে খুনের ঘটনায় অর্থনৈতিক ব্যাপারটা একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ধার নিচ্ছে, ধার শোধ করতে পারছে না, এবং তার প্রতিশোধক হিসেবে যাদের কাছ থেকে নিয়েছে তারা হয়তো মানুষকে খুন করছে।
এবং ট্রলি ব্যাগে ভরে পাচারের চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক ঘটনা এবং মানুষের বিবেক ফেরুক, সুবুদ্ধি ফেরুক।